আপনাকে যদি জিজ্ঞেস করা হয় OnePlus এবং Oppoর মধ্যে কোন কোম্পানিকে আপনি ভালো কোম্পানি মনে করেন, আমার ধারণা আপনাদের অনেকেই বলবেন যে OnePlus কোম্পানি Oppoর তুলনায় একটু ভালো বা একটু ফ্ল্যাগশিপ টাইপের, একটু প্রিমিয়াম টাইপ। কিন্তু একটা মজার বিষয় কি জানেন, এই OnePlus কোম্পানি হলো Oppoর একটা সাব ব্র্যান্ড। এই OnePlus কোম্পানি সম্প্রতি বাজারে আনতে যাচ্ছে তাদের OnePlus Pad Pro, যেটা হতে যাচ্ছে এখন পর্যন্ত তাদের লঞ্চ করা সবচেয়ে শক্তিশালী ট্যাবলেট। তার কারণ এই ট্যাবলেটটিতে থাকছে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 3। ট্যাবলেটের মেন ফিচারটা কিন্তু হলো এটার লার্জ ডিসপ্লে, আর এই ট্যাবলেটের ডিসপ্লে সেকশনে থাকছে 12.1 ইঞ্চির একটা বিশাল ডিসপ্লে, আর সাথে থাকছে 144 হার্টজের মাথা নষ্ট করে দেওয়ার মতো রিফ্রেশ রেট। এই বড় ডিসপ্লেটিকে সাপোর্ট দেওয়ার জন্য থাকছে 9510 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জিং। সব মিলিয়ে 2টি কালার ও 4টি ভেরিয়েন্টে আসতে যাচ্ছে এই ট্যাবটি। অলরেডি চায়নাতে এটার প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে এবং জুলাইয়ের 3 তারিখ থেকে অফিসিয়ালি বাজারে পাওয়া যাবে। কিন্তু OnePlus কোম্পানি এখনো এটা গ্লোবালি লঞ্চ করে নাই। কবে করবে সে বিষয়ে আমরা এখনো তেমন কিছু জানি না, কিন্তু যদি করে তাহলে কিন্তু জোশ হতো, কারণ এটা চীনে যে দামে লঞ্চ হয়েছে সেই দামটা অনেক লুক্রেটিভ একটা দাম। চীনে যেই দামে এটা লঞ্চ হয়েছে সেটাকে যদি ইউএসডি তে কনভার্ট করা হয় তাহলে $300 একটু বেশি। তো বাংলা টাকায় কনভার্ট করলে এই দামটা হয়তো 40,000-এর আশেপাশে হয়। এই ডিলে আশা করতেছি ট্যাবটা খারাপ হবে না। ইলন মাস্ককে আমরা মূলত তার টেসলা কোম্পানির জন্য চিনলেও তার কিন্তু আরো অনেকগুলো কোম্পানি আছে। তার মধ্যে SpaceX হলো অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল একটা কোম্পানি। SpaceX হলো বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশ যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 লঞ্চ করছে, এটাকে তো আপনার মহাকাশে নিয়ে যাওয়া লাগছে। এই মহাকাশে যারা নিয়ে গেছে তারা হলো এই SpaceX। আমরা বাংলাদেশের সরকার SpaceX এর রকেটকে ব্যবহার করে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটকে মহাকাশে অরবিটে স্থাপন করেছে। এই SpaceX কোম্পানির সাথে নাসা একটি নতুন চুক্তি করেছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নাম শুনে থাকবেন। পৃথিবীর মধ্যে এমন অনেক গবেষণা আছে বা পরীক্ষা আছে যেগুলো চালানো যায় না, ওইগুলা মহাকাশে চালানো হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো এমন একটা জায়গা যেখানে যে বিভিন্ন দেশের অ্যাস্ট্রোনটরা গিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা লঞ্চ করা হয়েছিল 1998 সালে, আর পুরোপুরিভাবে কার্যক্রম শুরু হয় 2000 সালে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে খুব শীঘ্রই এটার হাত ফুরিয়ে ফেলতেছে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রজেক্টের নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, আর সাপোর্টার হিসেবে ছিল জাপান, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন। রাশিয়া বলেছে তারা এই প্রজেক্টকে 2028 সাল পর্যন্ত ফান্ডিং দিবে এবং অন্যান্যরা 2030 সাল পর্যন্ত এটা কন্টিনিউ করবে। এরপরে এটার কার্যক্রম স্থগিত হয়ে যাবে। তো তখন এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে মহাকাশে যান হিসেবে ফেলে না রেখে এটাকে আবার পৃথিবীতে নিয়ে আসা হবে। যে যানটি এই কাজটি করবে সেটা তৈরি করবে ইলন মাস্কের SpaceX কোম্পানি। এই যানটি তৈরি করে দেওয়ার জন্য নাসা SpaceX এর সাথে $843 মিলিয়ন একটি চুক্তি করেছে। মূলত এই যন্ত্রটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ঢেলে তার অরবিট থেকে বের করে পৃথিবীর অ্যাটমসফিয়ার আবার নিয়ে আসবে, এবং এটা পড়ার সময় যে তাপ উৎপন্ন হবে তাতে এটা বেশিরভাগ অংশ পুড়ে যাবে, আর যেটুকু অংশ পুড়বে না ওই অংশটুকু প্রশান্ত মহাসাগরের একটি জায়গায় ফেলা হবে। আর ওই জায়গাটাকে বলা হয় মহাকাশের কবরস্থান, কারণ বেশিরভাগ অকেজো মহাকাশের জিনিসপত্র ওইখানে ফেলা হয়। জার্মানের বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন গ্রুপ যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রিভিয়ানে 5 বিলিয়ন পর্যন্ত টাকা ইনভেস্ট করতে যাচ্ছে। বৈদ্যুতিক কারের কথা উঠলেই টেসলার নামটাই সবার প্রথমে আসে, কিন্তু আমেরিকাতে আরো অন্যান্য কোম্পানি আছে যারা এরকম ইলেকট্রিক কার বানাচ্ছে। তার মধ্যে এই রিভিয়ান গ্রুপ অন্যতম। ভক্সওয়াগন গ্রুপ কিন্তু আপনার ইঞ্জিন চালিত গাড়ি নির্মাণ করে থাকে, তারা কিন্তু কোনো ইভি তৈরি করে না। তো এই চুক্তির মাধ্যমে হয়তো রিভিয়ান তাদের ইলেকট্রিক কার নির্মাণের যে আর্কিটেকচার এবং সফটওয়্যার সেগুলো ভক্সওয়াগন গ্রুপের সাথে শেয়ার করতে পারে। আর এতে রিভিয়ান কোম্পানিরও অনেক লাভ হতে যাচ্ছে, কারণ তারা এই বিনিয়োগের ফলে আরো ম্যাসিভ গ্রো করতে পারবে। আর এই $5 বিলিয়ন পর্যন্ত ইনভেস্ট করার খবর প্রচার হওয়ার পরই এই রিভিয়ান কোম্পানির শেয়ারের মূল্য 50% বৃদ্ধি পায়। 360 ডিগ্রি ক্যামেরা নির্মাণের জন্য বিশ্ববিখ্যাত কোম্পানি ইনস্টা360 তাদের গো সিরিজের আরেকটি নতুন ক্যামেরা লঞ্চ করেছে। অ্যাকশন ক্যামেরা তো হয়তো আমরা অনেকেই চিনে থাকি। এই ইনস্টার গো সিরিজের ক্যামেরাগুলো ওই অ্যাকশন ক্যাটাগরি, কিন্তু মেন স্ট্রিম অ্যাকশন ক্যামেরা অনেকখানি ডিফারেন্ট। কারণ মেন স্ট্রিম অ্যাকশন ক্যামেরাগুলো একটা বক্সের শেপের হয়ে থাকে, আবার মোটামুটি ভালো অ্যামাউন্টের বড়ই হয়ে থাকে, যার ফলে এগুলো হয়তো মাথাতে অথবা অন্যান্য জায়গা ছোটখাটো জায়গা লাগানো একটু টাফ। আর সেই সমস্যায় সমাধান করে থাকে এই গো সিরিজের ক্যামেরা। খুবই ছোট্ট ক্যামেরা, আর ইমেজ কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অসাধারণ, যার কারণে বিশ্বজুড়ে এই গো সিরিজের ক্যামেরা বিপুল জনপ্রিয়। তো সর্বশেষ গত বছর তারা তাদের গো সিরিজের 3য় প্রজন্মের ক্যামেরা লঞ্চ করেছিল, যেটা নাম ইনস্টা360 গো 3। এত সব সুবিধার কারণ থাকা সত্ত্বেও মেন স্ট্রিম অ্যাকশন ক্যামেরাকে না ছুঁতে পারার এই ক্যামেরার অন্যতম প্রধান বাধা ছিল এতে এত ছোট হওয়ার কারণে 4K ভিডিও রেকর্ড করা যেত না। আর সেই সমস্যার সমাধান নিয়ে সম্প্রতি হাজির হয়েছে ইনস্টা360 কোম্পানি। তারা তাদের নতুন যে ক্যামেরা লঞ্চ করেছে তার নাম দিয়েছে তারা ইনস্টা360 3S। আমি সহ অনেকেই ধারণা করেছিল যে তারা হয়তো তাদের ইনস্টা360 গো 4 নিয়ে হাজির হচ্ছে,
কিন্তু তারা সেটাই করে নাই। তারা Insta360 Go 3S নিয়ে হাজির হয়েছে। এই Insta360 Go 3S এর সবচেয়ে বড় আকর্ষণীয় দিকটি 4K ভিডিও রেকর্ড করা হলো, এর পাশাপাশি আরো কিছু নতুন আপডেট এসেছে। যেমন তারা বলতেছে যে Insta360 Go 3 এর তুলনায় Go 3S এ জিপিইউ প্রসেসিং 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং এর ওজন অল্প একটু বেড়েছে, প্রায় 4 গ্রাম বেড়ে গিয়েছে। এছাড়াও Insta360 Go 3S এ ফিজিক্যাল পোর্টের মাধ্যমে মোবাইলে হাই স্পিডে ফুটেজ ট্রান্সফার করার সুবিধাও তারা এনেছে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।